নমস্কার পার্থবাবু, আপনাকে বলছি কবির সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কবির কথা বলছি আপনার জন্য। আপনি প্রাক্তন শিক্ষামন্ত্রী। জনগণ গণতান্ত্রিক উপায়ে আপনাকে কী শিক্ষা দেবে সেটা জনগণ ঠিক করবে। জনগণ আপনাকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবে কি না গণতান্ত্রিক উপায়ে সেটা আপনার দল ঠিক করবে। আমি আপনাকে কিছু শিক্ষা দিই, মনে রাখার চেষ্টা করুন। দেখুন, আপনার ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি, আপনার বান্ধবী, আপনার স্ত্রী, আপনার একজন বান্ধবী না 10জন বান্ধবী, আপনি বাড়ি ফিরে কার সঙ্গে খেলা করলেন, কুকুর না ছাগল না গরু না ভেড়া, সেসব নিয়ে আমার বিন্দুমাত্র উৎসাহ নেই। কিন্তু কিছু বিষয়ে আমার আপনাকে কিছু পরিষ্কার স্পষ্ট কথা বলার আছে। আপনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, আপনি একজন জনপ্রতিনিধি এখনও আছেন। আপনি দাবি করছেন আপনি সাসপেন্ডেড, সেটা আপনি জানতে পারেননি। আপনার দল দাবি করছে যে আপনি সাসপেন্ডেড, তাই আপনি নির্দল বিধায়ক। কিছু পরিষ্কার কথা আপনাকে আমি বলি। আপনার একটি সাক্ষাৎকার, সেটি এবিপি আনন্দ চ্যানেলে সকলের মতো আমিও দেখেছি। দর্শককে আর সেই সাক্ষাৎকারের অংশবিশেষ আমি দেখালাম না, প্রত্যেকেই দেখেছেন। প্রথম কথা, দেখে মনে হলো না যে আপনি অত্যন্ত অসুস্থ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ তা বলছিল না। আপনার চোখ, আপনার মুখ, আপনার শরীর, একজন 3.5 বছর প্রায় জেল খাটা মানুষ, যদি তিনি সত্যি জেলে থেকে থাকেন, আপনি যদিও বেশিরভাগ সময়টাই জেলে ছিলেন না, অনেকটা সময় অন্তত জেলে ছিলেন না, 5 স্টার ক্যাটাগরির হসপিটালে ছিলেন। কী রোগ আপনার হয়েছিল জানি না, যেটা বেলবন্ড পাওয়ার সঙ্গে সঙ্গে সেরে গেল। বলতে পারছি না কী রোগ আপনার ছিল, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এখানেও বেপরোয়া দুর্নীতি আপনি করেছেন। সেই দুর্নীতি আগামী দিনে সামনে আসবে কি না সেটা সময় বলবে, সেটা আদালত বলবেন, সেটা আইনজীবীরা বলবেন, আমরা নজর রাখব। আপনার মধ্যে সবথেকে বড় যেটা অশিক্ষা, অভব্যতা, নির্লজ্জতা আমার চোখে পড়ল, সেটা অনেকেরই চোখে পড়েছে। আপনার মধ্যে কোনো অনুশোচনা নেই। কোটি 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 টাকা, এতজন শিক্ষক, এতজন সাধারণ মানুষ, যাদেরকে আপনি পথে বসালেন, যাদেরকে আপনি সর্বশান্ত করলেন, তাদের টাকায় ফুলে ফেঁপে উঠলেন, রসে বসে থাকলেন, দামি দামি ফল খেলেন, দামি দামি খাবার খেলেন, দামি দামি পোশাক পরলেন, দামি গাড়ি চড়লেন, দামি বাড়ি করলেন, দামি কুকুর, দামি খেলনা, দামি সব কিছু। তাদের জন্য আপনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। আপনি সংশোধিত হয়েছেন সংশোধনাগারে গিয়ে? একদম না, মনে হলো না, এবং আপনি হননি। আপনি এরপরে বলছেন যে আপনি দরজায় দরজায় যাবেন মানুষের কাছে। আপনি জোর গলায় বলছেন যে আমি 25 বছর ধরে জনপ্রতিনিধি। মানুষকে, একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে জনপ্রতিনিধি নির্বাচিত করলো। মানুষ তো ভুল করে, মানুষই ভুল থেকে শিক্ষা নেয়, মানুষই ঠিক করে। এবং আরও কীভাবে কী কী রাজনৈতিক কী ব্যাপার স্যাপার ঘটেছে 2016 সালে, 2021 সালে আপনি কীভাবে জিতেছেন, সে তো স্কোরবোর্ডের দিকে তাকালেই বোঝা যায়। আর যদি আপনি জেতেনও, আমি ধরে নিই, আপনার অন্যায়টা, আপনার অসভ্যতা, আপনার নির্লজ্জতা ন্যায় হয়ে যায়, ঠিক হয়ে যায়। আপনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, আগামী প্রজন্মের জন্য কি বার্তা আপনি দিলেন? আপনি বললেন দুর্নীতি কোনো ইস্যু নয়, দুর্নীতি কোনো ইস্যু নয় পার্থবাবু। আমি লিটারালি শকড, আমি অবাক হচ্ছি। দুর্নীতি কোনো ইস্যু নয়, উন্নয়ন, কী উন্নয়নের কথা আপনি বলছেন? সাস্টেনেবল কোনো ডেভেলপমেন্টের কথা আপনি বলতে পারেন? দুর্নীতি কোনো ইস্যু নয়। পাড়ায় কংক্রিটের রাস্তা করা, সে তো কাউন্সিলরও করতে পারেন, পঞ্চায়েত সদস্যও করতে পারেন। দুর্নীতি কোনো ইস্যু নয়। পাড়ায় কংক্রিটের রাস্তা হওয়াটা উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কোনো মৌলিক পরিবর্তন। আপনি বলছেন যে বেনিয়ম কিছু হয়ে থাকতে পারে, কিন্তু কোনো দুর্নীতি হয়নি, একথা আপনি বলছেন। আপনি বলছেন আপনার বান্ধবীর কাছ থেকে 50-52 কোটি টাকা পাওয়া গিয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবীটা কার? সেই বান্ধবীর রোজগারের উৎস কী হতে পারে? সেই বান্ধবীর আয়ের উৎস কী হতে পারে? উত্তর দেবেন না আপনি? আপনাকে উত্তর দিতে হবে না? লজ্জা করে না আপনার? আপনি এত বড় বড় কথা বলছেন। আপনি বলছেন ব্রুটাসকে, আমি জানি না, আপনি ব্ল্যাকমেল করছেন, ব্ল্যাকমেলের পলিটিক্স করছেন, ব্রুটাসকে খোঁজার চেষ্টা করছেন। আপনি যদি সত্যিই জেনে থাকতেন, আপনি যদি সত্যিই জানেন, আপনি ইডিকে, সিবিআইকে কেন বলেননি? মানুষকে কেন বলেননি? আদালতকে কেন বলেননি? পার্থবাবু, আপনি শিক্ষামন্ত্রী, আপনার জন্য একরাশ ঘৃণা। এই জন্য নয় যে আপনি আপনার ব্যক্তিগত জীবন, তার কেলেঙ্কারি, তা নিয়ে আলোচনা করার আপনার একজন কেন 10জন বন্ধুবান্ধব, যা ইচ্ছা থাকতে পারে আপনার, সেটা আপনার ব্যক্তিগত জীবন, সেখানে সার্চ লাইট ফেলার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু খুব পরিষ্কার ভাষায় আপনাকে বলতে চাই, আপনি আগামীর জন্য, আপনি আগামী প্রজন্মের জন্য যে অতুলনীয় ঘৃণার উদাহরণ তৈরি করলেন, তার জন্য ইতিহাস
আস্তাকুরের আবর্জনায় আপনাকে জায়গা দেবে বলে আমার ধারণা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয় নিয়ে, এবং আর একটি মামলা, গুরুত্বপূর্ণ মামলা, 10 নম্বর প্রাপ্য কিনা, যারা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স আছে যে সমস্ত পরীক্ষার্থীদের, এসএসসি সংক্রান্ত মামলা। সেই মামলার আজকে শুনানি ছিল হাইকোর্টে। মাননীয় বিচারপতি, মহামান্য বিচারপতি কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখ থেকে শুনে নিন। স্যার, মানুষের কাছে দুর্নীতি বিরোধী আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ, এই রাজ্যের বলা যায় প্রায় সব থেকে গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই মানুষ আপনাকে সব থেকে বেশি করে চেনেন। আজকে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি বললেন যে দুর্নীতি কোনো ইস্যু নয়, উন্নয়নটাই আসল ইস্যু। দুর্নীতি কোনো ইস্যু নয় স্যার, আপনি কি বলবেন? দেখুন, যারা আকণ্ঠে দুর্নীতিতে ডুবে আছে তারা কি করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে? তারা তো দুর্নীতির মধ্যেই সাঁতার কাটছে, স্বভাবতই তাদের কাছে দুর্নীতি কোনো ইস্যু হতে পারে না। তারা দুর্নীতিমূলক উন্নয়নটাকে মনে করে একমাত্র ওদের কাছে এটা উন্নয়ন, এবং এটার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হচ্ছে। ধরুন, আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে মমতা দুর্নীতিটাকে সামাজিকীকরণ করার চেষ্টায় আছেন, এবং গত দুদিনের ঘটনা থেকে তো আমার মনে হচ্ছে বোধহয় আমার আশঙ্কাটা বাস্তব রূপে রূপায়িত হলো। প্রায় একজন মন্ত্রিসভার সদস্য 2 নম্বর, তিনি হেফাজতে গেলেন, প্রায় 3 বছর হেফাজতে থাকলেন, বিচারকদের কাছে মিথ্যে কথা বললেন যে আমি ভীষণ অসুস্থ। বিচারকরা তার মিথ্যে কথা বিশ্বাস করে তাকে 5 তারা হাসপাতালে থাকার অনুমতি দিলেন। সেখানে তিনি প্রায় 3 মাসের ওপর, 3 মাস কেন, 300 দিনের বোধ ওপর 203 দিন স্যার, 203 দিন। হ্যাঁ, 200 দিন। এত অসুস্থ যে সে বেচারা হাসপাতাল থেকে নড়তে পারেন না। যেই মুহূর্তে বেল পেলেন সঙ্গে সঙ্গে তিনি তরতাজা হয়ে এসে ইন্টারভিউ দিতে শুরু করলেন। এটাও একটা বিরাট দুর্নীতি। সুতরাং এরা দুর্নীতিমূলক চিন্তা ভাবনা জীবনযাপনের বাইরে ভাবতে পারেন না, অতএব ওদের কাছে দুর্নীতি কোনো ইস্যু নাই হতে পারে। ওদের দৃষ্টিকোণ থেকে উনি তো ঠিক কথাই বলে ফেলেছেন। স্যার, একটা অন্য কথা সবসময় মনে হয় যে আগামী প্রজন্ম, আমরা এই সময়টায় আমরা যারা বাস করছি, আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি? যারা এখন এই সমস্ত দেখছে, ছোটরা বড় হবে আগামী দিনে, তারা কি জানবে? তারা আগামী প্রজন্ম যেদিনকে বুঝতে পারবে, তারা বুঝতে অবশ্যই পারবে, তখন তারা এদের ঘৃণার চোখে দেখবে। এমন হতে পারে আগামী দিনে এই পার্থ নামটাই হয়তো কোনো বাপ মায়ের সন্তান তার সন্তানের জন্য রাখবে না। সেদিন একজন ভদ্রমহিলা তিনি বলেই ফেললেন, তার নামটাও ঘটনাক্রমে মমতা ব্যানার্জি বলছে, আমার তো আমার নিজের নামটারই তো লজ্জা করছে। সুতরাং এই দুর্নীতি, এত দুর্নীতি, প্রতি নিঃশ্বাসে দুর্নীতি, আগামী প্রজন্মতে যখন জানতে পারবেন তখনই বললাম এদের ঘৃণার চোখে দেখবেন। এদের প্রতি কোন রকম দয়া, মমতা, সহানুভূতি কিছুই থাকবে না। এদের স্থানটা হবে ঘৃণায়। স্যার, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন শিক্ষামন্ত্রী। তার ব্যক্তিগত জীবন, তার কিচ্ছা কেলেঙ্কারি ইত্যাদি নিয়ে আলোচনা করার রুচি অবশ্যই আমাদের নেই স্যার, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি, যে বামপন্থীরা বা বিজেপি যে কোনো বিধায়ক কখনোই দুর্নীতি কথাটা এসএসসি প্রসঙ্গে বলেনি। যেটা হয়েছে বেনিয়মের কিছু অভিযোগ, ভুলভ্রান্তির কিছু অভিযোগ থেকে থাকতে পারে, কিন্তু দুর্নীতি হয়নি। আপনি কি বলবেন স্যার? দুর্নীতি হয়েছে বলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেল। এরপরেও যারা বলেন যে না দুর্নীতি নয়, খানিকটা নিয়মের এদিক ওদিক, তাদের মতো নির্লজ্জ বেহায়া আর তো কেউ হতে পারে না। এবং তারাও যদি আবার ঘটনাচক্রে সাংবিধানিক পদে থেকে থাকেন, দুর্নীতি মধ্যে কি বোঝেন, এটাই তো একটা প্রশ্ন উঠে যাবে। হ্যাঁ, আরেকটা বিষয়, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে চিঠি আদান প্রদান করেছেন, সেই প্রভিশন অবশ্যই আমাদের সংবিধান দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, তারও প্রমাণ আছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে যে সাসপেন্ড করা হয়েছিল, সেই চিঠি বা সেই খবর নাকি তার কাছে পৌঁছয়নি। তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন তাকে সাসপেন্ড করা হয়েছিল, এবং এই কথাও তিনি জানতে চান যে কোন দলীয় সংবিধানের কোন ধারায় তিনি সাসপেন্ডেড, তার কাছে নাকি দল জানায়নি। আপনি কি বলবেন স্যার? দেখুন, আপনি বিস্মিত হবেন না, আগামী হয়তো 1-2 মাসের মধ্যেই
পার্থ চট্টোপাধ্যায়কে গাঁদা ফুলের মালা কিংবা রজনীগন্ধার মালা পরিয়ে তৃণমূল অফিসে বরণ করা হবে এবং বলা হবে এইরকম আদর্শ স্থানীয় নেতা তৃণমূল দল তার সম্পদ হিসেবেই তাকে বরণ করছেন। এটা আগামী দিনে হলে আদৌ বিস্মিত হবেন না। না স্যার, সেটা তো হলোই, কারণ ব্যাপারটা হচ্ছে যেটা যে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তি ক্যারিশমায় কি গতকাল যে দৃশ্য দেখলাম আমরা, সেটা কি তার ব্যক্তি ক্যারিশমায় সম্ভব? সেটা যদি সংগঠিত উদ্যোগ না হয়, এই বিপুল সংখ্যার মানুষ তারা হই হই করে জড়ো হয়েছেন। হ্যাঁ, ওই তো এটা বললাম তো, আমি তো এই কথাগুলো প্রত্যেকটা ঘটনার একটা যুক্তিসঙ্গত বিশ্লেষণের মধ্য দিয়ে বলছি। আমি তো হঠাৎ কথাটা বলে ফেললাম তা তো নয়। এবং স্যার উনি আর বলেছেন, এই 200 দিন হাসপাতালে থাকা এবং বেরিয়ে সঙ্গে সঙ্গে তরতাজা হয়ে যাওয়া এবং পার্থদা জিন্দাবাদ, আপনি আমাদের গুরু, আপনি আমাদের দেবতা, এই সমস্তটা খুবই পরিকল্পিত এবং দুর্নীতির সঙ্গে যারা সরাসরি যুক্ত তারা এই পরিকল্পনাটা করেছেন, ঘটিয়েছেন এবং তারা আগামী দিনে দুর্নীতির নায়ক তাকেই তারা তাদের জননায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। স্যার আর আমি দুটো মাত্র প্রশ্ন করব। উনি তৃণমূল ওনাকে সাসপেন্ড করলেও উনি তৃণমূলের সঙ্গেই আছেন, এবং আরেকটা প্রশ্ন ওনাকে বারবার করেই করা হয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিক বা অন্যান্য অনুব্রত মণ্ডল তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা না নিলেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কেন? তার উত্তরে তিনি জানিয়েছেন আমি প্রথম বলে। এই আত্মশ্লাঘার কি উত্তর আপনি দেবেন স্যার? আমি প্রথম। উনি উনি কিসে প্রথম দুর্নীতি শুরু করেছেন তাই? তা তো বলতে পারছি না, উনি বলেছেন আমি প্রথম। উনি কি আরেকটা কথা হয়তো বলে থাকতে পারেন যে আমি এখন বলবো না সব সত্যি কথা, আগামী দিনে বলবো। জানি না বলেছেন কিনা, হয়তো বলে থাকতেও পারেন। শেষ উনি প্রশ্ন হয়তো স্যার, সে উনি ব্যাপারে হ্যাঁ ওই ব্যাপারে ইঙ্গিত করেছেন উনি হয়তো সত্য কথা বলে প্রথম শহীদটা হবেন, এটাও হতে পারে। স্যার উনি একদম শেষ কথা, উনি ব্রুটাসকে এখনো খুঁজছেন এবং তীর মারার জন্য তিনি একদম বান নিয়ে অপেক্ষা করে আছেন। ও বান ছুড়বেন বলে। তাহলে দেখুন, আমার তাই দেখেছেন, আমি কিন্তু শুনিনি, অথচ আন্দাজে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে যা বললাম তাতে মিলে যাচ্ছে। উনি ব্রুটাসকে খুঁজছেন স্যার। কে ব্রুটাস হতে পারে স্যার? হ্যাঁ, সে কে বিকাশ হতে পারে সেটা তো উনি জানেন। না না, উনি এই সমস্ত কথা বলে মমতার আরো কাছে যাওয়ার একটা রাস্তা খুঁজছে, আর কিছু না। স্যার একদম যে আমি শেষ কিন্তু প্রশ্ন। নাম হ্যাঁ, বলিনি, নাম বলে দেবো এক্ষুনি, আমাকে তোমার দ্বিতীয় স্থানটা দাও। ব্ল্যাকমেল পলিটিক্স। একদম। স্যার একদম শেষ প্রশ্ন, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল, আমরা সকলেই জানি, নজর রাখছিলাম, আপনার মুখ থেকে একটু জানতে চাইবো যে 10 নম্বর 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ মামলা প্রায়র এক্সপিরিয়েন্সের জন্য, সেই মামলাটা আজকে কি হলো? দেখুন, এই মামলাটা একদল তরুণ চাকুরি প্রার্থী যারা দরখাস্ত করেছেন তারা 2025-এর যে বিধি, সেই বিধির সাংবিধানিকতা চ্যালেঞ্জ করে মামলা করে বলেছেন যে নতুন চাকরির ক্ষেত্রে এই রকম অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়াটা অসাংবিধানিক। বিচারপতিরা প্রাথমিকভাবে আমাদের কথা শুনে বিষয়টা গ্রহণ করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে এই যারা দুর্নীতির কারণে যাদের চাকরি গিয়েছে তারা ছাপিয়ে পড়েছেন, তাদের সকল কৌশলী মিলে এ রাজ্যের, ওর রাজ্যের, ভিন রাজ্যের, দিল্লির সব কৌশলী টৌশলী নিয়ে এসে হুম। তারা বারবার বলার চেষ্টা করেছেন যে না, একটা অনুরূপ মামলা নাকি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, আপনি যেহেতু সুপ্রিম কোর্টে আছে আপনি এটা এখন শুনবেন না। তা আমাদের বক্তব্য, না তেমন মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং নেই। যাই হোক, এই বিতর্কে তখন বিচারপতি বলেন ঠিক আছে, যখন ওরা বারবার সুপ্রিম কোর্ট করছে, 28 তারিখে সুপ্রিম কোর্টের মামলা, 24 তারিখে বোধহয় সুপ্রিম কোর্টে ওই এসএলপি শুনানি হতে পারে, যদি হয় তারপরে 28 তারিখে শুনবেন। তিনি ওই আবেদনকারীদের আকুতিকে খানিকটা মর্যাদা দিয়েই এটা 28 তারিখের শুনানির জন্য রেখেছেন। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।